হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি আছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন 2024-এর সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তা আমরা দেখে নেবো আমাদের মূল সাজেশনে কি প্রশ্ন রয়েছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি 9 এর সাজেশন 2024, এই পেপারটির যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবারের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেটা নিয়ে আলোচনা। দেখো, তোমরা জানো যে 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে এবং 5 নম্বরের টিকা থাকে এবং 1 নম্বরের প্রশ্ন 15টি থাকে শর্ট কোশ্চেন। তা এই সিসি 9-এর যে শর্ট প্রশ্নগুলো থাকবে পরীক্ষায় আসবে, তারও একটা ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটি দেখে নিও শর্ট কোশ্চেন। এরপরে আমরা আসবো আমাদের মূল আলোচনার বিষয়, যে 10 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, এখানে প্রায় 12টি প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে শুরু করে এখানে 9 আছে, 10, 11, 12। এই 12টি প্রশ্নের ভিতরে অল ওভার সব কিছু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। প্রশ্ন যতই টাফ হোক না কেন, এই 12টি প্রশ্নের মধ্যে তোমরা অল ওভার 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, 3টি তোমরা কমন পাবে। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন একে কি আছে, মুঘল রাষ্ট্রের প্রকৃতি। তা মুঘল রাষ্ট্র যে তার যে নেচারটা কেমন ছিল, এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকেরা কি বক্তব্য রেখেছেন এবং তার বিরুদ্ধে সংশোধনবাদী ঐতিহাসিকরা কি বক্তব্য রেখেছেন এই মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে। মুঘল রাষ্ট্র কি কেন্দ্রীভূত ছিল, না আমলাতান্ত্রিক ছিল, না স্বৈরাচারী ছিল, না সামরিক ছিল, না পুলিশি রাষ্ট্র ছিল, এটা নিয়ে প্রশ্ন। মুঘল রাষ্ট্রের প্রকৃতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই থাকবে এই প্রশ্নটি। এরপরে দেখো 2 আর 3, এখানে আকবরের উপরে দেওয়া আছে, আকবরের রাজপুত নীতি। রাজপুতদের আকবর তার নিজের বন্ধু ভেবেছিলেন এবং নিজের মুঘল রাষ্ট্রে তাদেরকে একটা সহযোগী মিত্রে পরিণত করেছিলেন এবং বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তিনি রাজপুতদের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন। এটি মুঘল রাষ্ট্রের পক্ষে অনেক ভালো হয়, অনেক কার্যকরী একটি পদক্ষেপ ছিল। তো এই মুঘল রাষ্ট্রের আকবরের রাজপুত নীতিটা কেমন ছিল সেটি নিয়ে এই প্রশ্ন। এরপরে দেখো 3-এ রয়েছে আকবরের ধর্মনীতি। তা আকবরের ধর্মনীতি বলতে আকবর একটা নিজস্ব যে দ্বীন-ই ইলাহি বলে একটি ধর্মমত প্রচার করেন এবং তার জন্য তার যে সময়কার ঐতিহাসিক ছিলেন বদায়ুনি, তাকে সমালোচনা করেছেন এই ব্যাপারে। তো যাই হোক, এই আকবরের ধর্মনীতি, আকবরের রাজপুত নীতি, এই দুটির মধ্যে 100% একটি কমন পাবে। 2 আর 3-এর মধ্যে একটা জেনুইন কমন পাবে। তোমরা আকবরের রাজপুত নীতি এবং ধর্মনীতি খুব ভালো করে করবে, ঠিক আছে। এরপরে দেখো 4-এ, এটাও আকবরকে নিয়ে, ধর্ম এবং রাষ্ট্র, মানে রাজনীতি এবং ধর্ম, এই দুটি বিষয়ে আকবরের চিন্তা ভাবনা কেমন ছিল। তো এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আকবর থেকে কিন্তু 3টি প্রশ্ন আছে, আরো একটি আকবর থেকে প্রশ্ন আছে। দেখো 5-এ, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি, মানে মুঘল সাম্রাজ্যের যে আঞ্চলিক সম্প্রসারণ সর্বভারতীয় স্তরে, সেটি আকবরের সময় কেমন ছিল, এটি নিয়ে প্রশ্ন। তাহলে 2, 3, 4, 5 এই 4টি প্রশ্ন কিন্তু আকবর থেকে। এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা এই 4টি প্রশ্নই ভালো করে করবে। প্রথমে ভালো করে করবে 2 আর 3, তারপরে তোমরা করবে 4 আর 5। এর পরের প্রশ্ন দেখো, মুঘল যুগে আন্তর্দেশীয় বাণিজ্য। ভারতবর্ষের ভিতরে বিভিন্ন প্রদেশের ভিতরে একটি প্রদেশের সাথে যে অন্তর্দেশীয় বাণিজ্য হতো বিভিন্ন নদীপথে, স্থলপথে, সেই অন্তর্দেশীয় বাণিজ্য, এখানে বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়নি, অন্তর্দেশীয় বাণিজ্য। এরপরে দেখো, মুঘল ইতিহাস চর্চায় আবুল ফজল। আমরা জানি যে মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, আকবরের সভাসদ এবং বন্ধু ছিলেন। এই আবুল ফজল লিখেছিলেন আইনি আকবরী এবং আকবরনামা, এবং তার যে ইতিহাস লেখার পদ্ধতি সেটা অনেকটা কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তিনি লিখেছিলেন এবং অনেকটা বিজ্ঞানসম্মতভাবে লিখেছিলেন। অনেক বিদেশি ঐতিহাসিক আধুনিক যুগে তার প্রশংসা করেছেন যে তিনি একজন যথার্থ ঐতিহাসিক ছিলেন। যদিও তিনি আকবরের পৃষ্ঠপোষকতা করেন, এটা নিয়ে অনেক সমালোচনা করা হয়, তবু আবুল ফজলের যে ইতিহাস চর্চা, তার যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। তো এই প্রশ্নটি হচ্ছে আবুল ফজলের উপরে। আবুল ফজল যদি 10-এ না আসে কিন্তু 5-এও আসবে। আবুল ফজল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 8-এ রয়েছে 1526 থেকে 56,
1526 প্রথম পানিপথ এবং 1556 দ্বিতীয় পানিপথ। এই সময়ের ভিতরে মুঘল আর আফগান দ্বন্দ্ব, উত্তর ভারতে আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে এই মুঘল আর আফগানদের দ্বন্দ্ব। দেখো, বাবর যখন ভারতে আসে তখন কিন্তু আফগানরা এখানে রাজত্ব করছিল। সেই আফগানদেরকে হটিয়ে তিনি ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করেন। কিন্তু আকবর পর্যন্ত, মানে এর বাবর, হুমায়ুন এবং আকবর, এই তিন সম্রাটের রাজত্বকালে এই আফগানদের সাথে মুঘলদের কিন্তু বিভিন্নভাবে দ্বন্দ্ব বাঁধে এবং একাধিক যুদ্ধ হয়। সেই যুদ্ধের ধারা বিবরণী এখানে আমাদের উল্লেখ করতে হবে। 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্ব। এরপরেরটা দেখো, 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায়, শের শাহের শাসন সংস্কার। শের শাহ তার শাসনতান্ত্রিক যে সংস্কার করেছিলেন, যার জন্য তিনি বিখ্যাত, সেই প্রশাসনিক সংস্কার, এক কথা সেই প্রশাসনিক সংস্কার নিয়ে রয়েছে এই প্রশ্নটি। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে শের শাহের উপরে, তার ভূমি রাজস্ব সংস্কার। হয় তার প্রশাসনিক সংস্কার দেবে, নতুবা তার ভূমি সংস্কার দেবে। ভূমি সংস্কারের ক্ষেত্রে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। দেশের যে জমি, সেই জমিগুলো উর্বরতা অনুসারে তিনি ভাগ করেছিলেন এবং কৃষকদেরকে তিনি কবুলিয়ত বা পাট্টা, এই পদ্ধতি কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য করেছিলেন। এটা নিয়ে ভূমি সংস্কার। আর তার আগে রয়েছে প্রশাসনিক সংস্কার। তো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষার সময়ে তোমরা অনেকেই সার্চ করো ইউটিউবে, বা তোমরা জানার চেষ্টা করো যে লাস্ট মিনিট সাজেশনটা কি। এটাই হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, এই 1 থেকে 9 এর ভিতরে যদি তোমরা আকবরের এই ধর্ম এবং রাষ্ট্র এবং আকবরের সাম্রাজ্য বিস্তার, এই দুটি প্রশ্ন বাদ দাও, তাহলে 1, 2, 3 আর 6, 7, 8, 9 এই মোট 4 আর 2 6টি প্রশ্নই হচ্ছে কিন্তু লাস্ট মিনিট সাজেশন। এরপরে দেখো, আরো 3টি প্রশ্ন আমরা এক্সট্রা এখানে দেখব। সেটি হচ্ছে মুঘল যুগে অর্থকরী ফসল। মুঘল যুগে যে বিভিন্ন অর্থকরী ফসল চাষ করা হয়, যেমন নীল, আখ, পাট, আফিম বা জাফরান, এইগুলো নিয়ে মুঘল যুগের অর্থকরী ফসল, যে ফসল থেকে অর্থ আসে। এরপরে দেখো, মুঘল ভারতে জমিদারি সত্ত্ব। এই যে জমির অধিকার কার বা জমিদারি যে ব্যবস্থা, এই কথাটা কিন্তু এই মুঘল যুগ থেকে শুরু হয়। ভারতবর্ষের ইতিহাসে জমিদারি ব্যবস্থাটা চালু হচ্ছে মুঘল যুগে। এবং এই জমিদারদের মধ্যে আবার একাধিক শ্রেণী আছে, অনেক ভাগ আছে জমিদারদের মধ্যে। সেই জমিদারিদের যে ভাগগুলো রয়েছে এখানে দেখাতে হবে, এবং তারা কিভাবে জমিদারির সত্ত্ব বা অধিকার ভোগ করত। সত্ত্ব মানে অধিকার, জমিদারি অধিকার কিভাবে ভোগ করতেন জমিদাররা, এটাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। 12তে দেখো, মুঘল অভিজাত সম্প্রদায়। দেখো, মুঘল প্রশাসনকে পরিচালনা করতেন যেমন সম্রাট, তেমনি মুঘল প্রশাসনের একটি শক্তিশালী হাতিয়ার ছিল এই অভিজাতরা। শক্তিশালী একটি অভিজাত তন্ত্র ছিল, যে অভিজাত তন্ত্রের সাহায্যে সম্রাটরা কিন্তু রাজত্ব করতেন। তা সেই অভিজাতদের গঠনটা কেমন ছিল এবং তাদের চরিত্রটা কেমন ছিল, সেটা নিয়ে এই 12 নম্বরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, মুঘল অভিজাত সম্প্রদায়। তো এই যে 10 নম্বরের প্রশ্নগুলো বললাম, এর ভিতরে তোমরা 100% কমন পাবে। এবার আমরা দেখব সিসি 9 এর 5 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, কবুলিয়াত ও পাট্টা। শেরশাহ তার কৃষকদের এই পাট্টা দিতেন, জমির অধিকার দিতেন, এবং কৃষকরা সম্রাটকে রাজস্ব প্রদান করার জন্য অঙ্গীকার করতেন, সেটাকে বলা হতো কবুলিয়াত। 2 দেখো, মনসবদার ও জায়গিরদার, দুটোই মুঘল যুগে চালু হয়। মনসবদার এবং জায়গিরদার, যিনি মনসব পেতেন তাকেই জমি দেওয়া হতো এবং তিনি জায়গিরদার হতেন। তা যিনি মনসবদার তিনি কিন্তু জায়গিরদার, কিন্তু দুটোর মধ্যে ডেফিনেশন কিন্তু আলাদা। এটা নিয়ে প্রশ্ন। 3 দেখো, জাট ও সওয়ার। জাট ও সওয়ার বলতে এটি মনসবদারি ব্যবস্থার একটি পার্ট, মানে জাট হচ্ছে এবং সওয়ার হচ্ছে তার যে পদমর্যাদা সেটি, আর সওয়ার হচ্ছে কত সংখ্যক সৈন্য তার হাতে থাকবে সেটি, সেই যে সংখ্যাটা সেটি হচ্ছে সওয়ার, আর জাট হচ্ছে তার পদমর্যাদা। এটি মনসবদারি ব্যবস্থার দুটি পার্ট। তো এটা একটা প্রশ্ন। 4 দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, এর গুরুত্বটা কি, আর এর পরে যেটা হয় খানুয়ারের যুদ্ধ, তার গুরুত্বটা কি। তো এই দুটো প্রশ্ন, মানে দুটো আলাদা করেও দিতে পারে, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব দিতে পারে আলাদা করে, আবার খানুয়ার যুদ্ধের গুরুত্ব আলাদা করে দিতে পারে, আবার দুটো একসাথেও দিতে পারে।
5 দেখো আকবরের শুল ইকুল, মানে শুল ইকুলের কথা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। আকবর যে ধর্ম চালু করেছিলেন দিন ইলাই, তার মূল মোটো ছিল যে সর্বধর্মকে সমন্বয় করা, একত্রিত করে একটা বিশ্বজনীন ধর্মকে স্থাপন করা, যার মূল মন্ত্র হচ্ছে শুলিকুল। এরপরে দেখো 6 আছে ভারতের বাবরের হবে, এটা বাবরের ভারত আক্রমণ। তা বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, বাবর যে ভারত আক্রমণ করলেন তার ভ্যালুটা কি, কি হলো, তার ফলাফলটা কি, ভারতের প্রেক্ষাপটে তার তাৎপর্যটা কি। এরপরে দেখো সাথে জাপ্তি ব্যবস্থা। জাপ্তি ব্যবস্থা বলতে আকবর যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন, তার যে রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, তিনি যে ব্যবস্থা চালু করেছিলেন ভূমি রাজস্বের ক্ষেত্রে, তার নামটি হচ্ছে জাপ্তি ব্যবস্থা। এরপরে 8 সুরাট বন্দর, মুঘল যুগের শ্রেষ্ঠ বন্দর ছিল এই সুরাট, এখান থেকে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো। 9 হচ্ছে হুন্ডি ব্যবস্থা, মুঘল যুগে এই হুন্ডি ব্যবস্থা চালু হয়, মানে টাকা পয়সার লেনদেনের যেমন আমরা এখন ব্যাংকের মাধ্যমে করি, এক ব্যাংকে টাকা, এক জায়গায় টাকা রেখে আমরা আরেক জায়গা থেকে টাকাটা তুলতে পারি, এই সিস্টেমটাকে আমরা বলা হতো হুন্ডি, এই হুন্ডি ব্যবস্থা। 10 আছে খালিসা, জায়গির এবং পাইবাকি। জমিকে কেন্দ্র করে 3টি টার্ম আছে। খালিসা মানে খাস জমি, জায়গির মানে যে জমিটা জায়গির হিসেবে দেওয়া হয়েছে মনসবদারকে, সেটা জায়গির। পাইবাকি যে জমি এখনো দেওয়া হয়নি জায়গিরদারকে, পড়ে আছে, পরে দেওয়া হবে, সেই জমিটাকে বলা হচ্ছে পাইবাকি। 11 দেখো খুদকস্ত এবং পাইকস্ত, এটা কৃষকদের দুটো ভাগ। খুদকস্ত হচ্ছে নিজের জমিতে যে চাষ করতো তাকে খুদকস্ত, আর পাইকস্ত মানে এক জায়গার কৃষক আরেক জায়গায় গিয়ে যারা চাষবাস করতো তাদেরকে বলা হতো পাইকস্ত। তো এখানে দেখো 11টা প্রশ্ন মাত্র দেওয়া আছে, এখান থেকে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন কমন পেতে হবে। এই শর্ট কোশ্চেন মানে টিকাগুলো, শর্ট কোশ্চেন বলতে এখানে 5 নম্বরের এই টিকা প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাস দেব এবং এর উত্তরও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়া তোমাদের বাকি যে পেপারগুলো আছে সিসি 10, তারও বড় প্রশ্ন 10 নম্বর এবং টিকা 5 নম্বর, এবং তার শর্ট প্রশ্ন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এবং তোমাদের যে 8 পেপারটি আছে তারও যে বড় এবং টিকা প্রশ্ন, এবং এসিসি B2 পেপারটি যেটা তোমাদের রয়েছে তারও মানে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি প্রত্যেকটা প্রশ্নের ভিডিও লেকচার ক্লাস আমি পরবর্তীতে এরপরেই নিয়মিতভাবে একের পর এক এরকম লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব, ডিটেলস আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং তার উত্তরও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা BA হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 9 সাজেশন 2024, প্রশ্নমান 10। যে প্রশ্নগুলো তোমরা করবে 10-এর জন্য, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। নেক্সট, ভারতের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা BA হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 9 সাজেশন 2024, প্রশ্নমান 10। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য লেখো। নেক্সট, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করুন। নেক্সট, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। নেক্সট, ধর্ম ও রাষ্ট্র সম্পর্কে আকবরের কি অবস্থান ছিল। পরেরটা দেখো, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ আলোচনা করো। পরেরটা দেখো, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো, তিনি কি প্রকৃত অর্থে মহান সম্রাট ছিলেন। পরেরটা দেখো, মুঘল ভারতে ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান আলোচনা করো। পরেরটা, শের শাহের সংস্কারগুলি, শাসন সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা আলোচনা করো। পরেরটা দেখো, 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেরটা, মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কি ছিল। তারপরেরটা দেখো, মুঘল ভারতের জমিদারি সত্ত্বের প্রকৃতি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেরটি দেখো, শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ করো। পরেরটা দেখো, মুঘল অভিজাত সম্প্রদায়ের গঠন ও চরিত্র বিশ্লেষণ করুন। তা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম দিক থেকে তোমরা 8-10টা প্রশ্ন অবশ্যই করবে, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এর জন্য যে প্রশ্নগুলো করবে, কবলিয়াত ও পাট্টা, মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমর্থক ছিল। জাট ও সওয়ার পদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের মধ্যে গুরুত্ব লেখো। আকবরের সুলহ ই কুল নীতির তাৎপর্য কি ছিল। বাবরের ভারত আক্রমণের তাৎপর্য কি ছিল।
জাপ্তি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল আমলের সুরাট বন্দরের গুরুত্ব আলোচনা করো। হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। খালিশা জায়গির পাইবাকি শব্দের অর্থ কী। নেক্সট, খুদ কস্ত, পাই কস্ত, রায়ত বলতে কি বোঝো।